আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সেনাবাহিনীর হাতে আটকের পর বিএনপি নেতার মৃত্যু। সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ আটকের পর চুয়াডাঙ্গার পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মারা গেছে। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াত এই ডাবলু। বিএনপির পদে থাকার দরুনে এলাকায় কেউ তার সামনে কথা বলতে পারত না। এলাকায় আধিপত্য বিস্তার সহ এমন কোনো অপরাধ নেই যা তিনি করতেন না। এরপর সেনাবাহিনীর সদস্যরা অস্ত্রসহ এই সন্ত্রাসীকে আটকের পর তার মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা এখন বিক্ষোভ করতে শুরু করেছে। এক সন্ত্রাসীর মৃত্যুতে সারা দেশের মানুষ স্বস্তিতে বাঁচতে পারবে। এরপর জানাবো বিএনপিরা বরাদ্দের ৫০% পকেটে ভরেন, বললেন রুমিন ফারহানা। সরকারি উন্নয়নের বরাদ্দের অন্তত ৫০% সংসদ সদস্যরা নিজেদের পকেটে ভরেন, এমন অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। এদিকে মমতাজের ৪৭৪% বা প্রায় ৯.৫ বিঘা জমিসহ ৩ বাড়ি জব্দের নির্দেশ আদালতের। সাবেক সংসদ সদস্য সঙ্গীতশিল্পী মমতাজ বেগমের ৪৭৪% জমি এবং তার ৩টি বাড়ি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। কিভাবে তিনি এত সম্পদের মালিক এবং কিভাবে তিনি এই জমির মালিক হয়েছেন এবং বাড়ির মালিক হয়েছেন সেসব বিষয়ে জানতে চেয়ে আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তার ঢাকা মহাখালীর ৫তলা একটি বাড়ি, মানিকগঞ্জে একটি দোতলা এবং একটি ৪তলা বাড়ি রয়েছে। এত বিপুল পরিমাণ সম্পদ কোথায় পেলেন তিনি? অবশ্যই দুর্নীতি করে অর্জন করেছেন। এদিকে শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক সহ ১৮ জনের মামলা রায় ২ ফেব্রুয়ারি। পূর্বাচলে নতুন শহর প্রকল্পে অনিয়মের মাধ্যমে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের ১০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ, রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার যুক্তিতর্কের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে এই মামলার রায়ের জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত। এবং সর্বশেষ জানাবো ভাঙায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০। ফরিদপুরের ভাঙা আধিপত্য বিস্তার নিয়ে ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী পুরুষ অন্তত ২০ জন আহত হয়েছে। তাদেরকে ভাঙ্গা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা খুবই গুরুতর বলে জানা গেছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এলাকায় মাতুব্বরেরাই দায়ী বলে জানিয়েছেন তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সেনাবাহিনীর হাতে আটকের পর বিএনপি নেতার মৃত্যু। সেনাবাহিনীর অভিযানে আটক চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মারা গেছেন। দিবাগত রাত ১টায় সেনা হেফাজতে তিনি মারা যান। বর্তমানে তার লাশ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেনাবাহিনীর দাবি, ডাবলুর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হওয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেন, রাত ১০টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। পরে রাত ১২:৩০টার দিকে মৃত্যুর খবর পাওয়া যায়। জীবননগর উপজেলা বন কর্মকর্তা শরীফুল ইসলাম কাজল বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমন অভিযোগ করে বলেছেন, গত শনিবার দিবাগত রাতে তাদের ৪ ভাইকে নির্যাতন করা হয়েছে, বেধড়ক মারধর করা হয়েছে। এই অভিযোগে সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের দাবি, ডাবলুর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসেছে বিজিএমইএর সভাপতি, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা
2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু তিনি এ সময় উপস্থিত নেতাকর্মীদের শান্ত হতে বলেন এবং আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ করেন। তিনি আরও জানান, নিহত ডাবলুর পরিবার বাদী হয়ে মামলা করবে। উল্লেখ্য, সকাল 9টা পর্যন্ত লাশ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে সেনাবাহিনীর পাহারায় ছিল। বাইরে শত শত স্থানীয় জনগণ রাস্তার উপর টায়ার জ্বালিয়ে রাত থেকেই বিক্ষোভ করছে। এমপিরা বরাদ্দের ৫০% টাকাই পকেটে ভরেন এবং খেয়ে ফেলেন বললেন রুমিন ফারহানা। সরকারি উন্নয়নের কাজে সরকার থেকে যে বরাদ্দ দেয়া হয় তার ৫০% টাকাই আমাদের দেশের এমপি মন্ত্রীরা খেয়ে ফেলেন বলে অভিযোগ করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা। তিনি বলেন, আমরা যদি এবার নতুন করে কোনো দল ছাড়া স্বতন্ত্রভাবে ক্ষমতায় যেতে পারি, এবারের বরাদ্দের 100% টাকাই আমরা জনগণের কল্যাণে ব্যবহার করব। এই প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির থেকে বহিষ্কৃত সাবেক এই নেত্রী। তিনি বলেন, আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি মানুষের এখন সময় এসেছে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। এদেশে আর কোনো চাঁদাবাজি সন্ত্রাসীদের ঠাঁই হবে না। এজন্য তিনি সবাইকে তার প্রতীক হাঁসমার্কা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এ সময় তিনি আরও বলেন, আমরা চাই হাঁসমার্কা প্রতীকে ভোট দেন এবং সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ সময় তিনি সবাইকে তার নতুন প্রতীক হাঁসমার্কা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এ সময় রুমিন ফারহানা আরও বলেন, আমরা মনে করি এবার জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে আমরা সবকিছু করতে পারব। আমরা বাংলাদেশকে আবার নতুনভাবে সাজিয়ে গুছিয়ে নিতে চাই বলে মন্তব্য করেছেন রুমিন ফারহানা। এজন্য তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো চাঁদাবাজ কোনো ব্যক্তিদেরকে আর জাতীয় সংসদে দেখতে চান না এমন দাবি করেছেন। সেজন্য সবাইকে একটি বিশেষ রাজনৈতিক দলকে অবশ্যই পরিহার করার ব্যাপারটি নিয়ে কথা বলেছেন। এ সময় তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ন্যায়ের পক্ষে, সাম্যের পক্ষে, ঐক্যর পক্ষে। যারা আমাকে ভোট দেবেন তারা হাঁসমার্কা প্রতীকে ভোট দিলে আশা করছি আপনাদের সেই কাঙ্ক্ষিত ফল দেখতে পারবেন। আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব এবং এই বাংলাদেশটাকে আবার নতুনভাবে তৈরি করতে চাই, এমনটা জানিয়েছেন রুমিন ফারহানা। মমতাজের ৪৭৪% জমিসহ ৩টি বাড়ি জব্দের নির্দেশ আদালতের। সাবেক সংসদ সদস্য বিতর্কিত সঙ্গীত শিল্পী সাবেক বিতর্কিত সংসদ সদস্য মমতাজ বেগম তিনি ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য সম্পদ অর্জন করেছেন। সরকারি টাকাকে নিজের টাকায় রূপান্তরিত করে তারপর বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের জমি জমা দখল করে রেখেছিলেন দীর্ঘদিন ধরে। এরপর যখনই তার ক্ষমতা শেষ হয়েছে তখনই একে একে থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে। মমতাজকে রাজধানী ঢাকা থেকে তাকে আটক করা হয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয় এবং আটকের পর মমতাজকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তারপর অবশেষে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেখানে হাজিরের পর তার উপর ডিম নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে মমতাজের এবার ৪৭৪% জমি এবং ৩টি বাড়ি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। তার মানে তার প্রায় ৯ বিঘা জমি রয়েছে এবং এই জমি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। তিনি তার বোনদের সম্পত্তি জোর দখল করে তারপর ভোগ করতেন বলে তার বোনেরা নিশ্চিত করেছে। এই ব্যাপারটি জানাজানি হওয়ার পরই মমতাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেয় আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হলে মমতাজের বিষয় নিয়ে ইতিমধ্যেই সারা দেশব্যাপী অনেক জানাজানি হয় এবং শেষ পর্যন্ত মমতাজকে আদালতের কাঠগড়ায় তোলা হয় এবং তার বিরুদ্ধে এসব বিষয়গুলো সামনে আসতে থাকে। এছাড়াও তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি জামাত ইসলাম কিংবা বিএনপির নামে নানারকম কটূক্তিমূলক কথাবার্তা বলতেন। এখন যখন তার ক্ষমতা শেষ হয়েছে তখন আদালতে বন্দী অবস্থায় এখন আর তিনি আপাতত কোনো কিছুই বলতে পারছেন না। তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। খুব দ্রুততম সময়ের মধ্যে তার ফাঁসি হতে পারে এমনটা জানা গেছে। শেখ হাসিনা টিউলিপ সহ 18 জনের মামলার রায় 2 ফেব্রুয়ারি। প্লট দুর্নীতির মামলা
পূর্বাঞ্চলে নতুন শহর প্রকল্পে অনিয়ম ও এর অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার বোন শেখ রেহানার মেয়ে টিলিপ, রিজনা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার যুক্তিতর্কের শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে এ মামলায় রায়ের জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত। আজ আদালতের পক্ষ থেকে এসব বিষয় নিশ্চিত করা হয়েছে। আজ ঢাকার বিশেষ জজ ৪-এর আদালতের বিচারক রবিউল আলম এর আদালতে মামলার যুক্তিতর্ক শুনানি শেষে এ রায়ের দিন নির্ধারণ করা হয়েছে। গত ৫ই জানুয়ারি একই আদালতের মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে ওই দিন আদালতের তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সাক্ষ্য দেন। পরে আসামি মোহাম্মদ খুরশীদ আলমের পক্ষে তার আইনজীবী শাইনুর রহমান তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেন। জেরা শেষে আদালত সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা সহ মোট ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছে। পরে ৮ই জানুয়ারি আত্মপক্ষের সমর্থন অনুষ্ঠিত হয়। জানা গেছে, শেখ হাসিনা তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন ক্ষমতার অপব্যবহার করে তারা এই ধরনের কাজগুলো করত। এই ধরনের কাজ করার কারণে এখন যখন তাদের আর ক্ষমতা নেই তখন তাদের বিরুদ্ধে আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে। এই তদন্তের মাধ্যমে প্রকৃতপক্ষে যারা দোষী ব্যক্তি রয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে বলে আদালতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।